নমস্কার, আমার আমিতে সবাইকে স্বাগত। আজকে হচ্ছে ফেব্রুয়ারি মাসের 10 তারিখ। তো আমরা আজকে বেরিয়ে পড়েছি যে পুরীর আশেপাশে যে জায়গাগুলো আছে দেখার জন্য। তো আমরা মেনলি টার্গেট করেছিলাম মাত্র কয়েকটা জিনিসই দেখব, বাকি যেগুলো আছে উদয়গিরি খণ্ডগিরিটা এবার যাওয়ার ইচ্ছা ছিল, কিন্তু উদয়গিরি খণ্ডগিরি যাওয়া হয়নি। কিন্তু পিপলি গ্রাম বলে একটা গ্রাম আছে যেখানে পটচিত্র মানে হাতের কাজের জিনিসের জন্য বিখ্যাত। তো ওখানে যাব। ওখানে গিয়ে সত্যি কথা প্রথমে ভাবছিলাম কি আছে রাস্তার ধারে, দুপাশে দোকান ছাড়া তো আর কিছুই নেই দেখার। ওমা, ঢুকে দেখি অদ্ভুত, মানে এত সূক্ষ্ম হাতের আঁকা পটচিত্রগুলো, মনে হচ্ছে সবগুলো নিয়ে নিই। তো এত ভালো লাগছে দেখতে, মন ভরে গেছে দেখে, সত্যি কথা আসতে ইচ্ছা করছিল না। তো সমানে বলছি এটা কিনবো, ওটা কিনবো, সেটা কিনবো, কিনেছি কিছু জিনিস। তো লাস্টে আবার সুবিন আমাকে বলছে চলো চলো দোকান থেকে বেরো বেরো, অনেক হয়েছে, অনেকক্ষণ ধরে কেনাকাটি হয়েছে। ভাবছে যতক্ষণ থাকবে ততক্ষণ তো এ শুধু কিনে যাবো, এটা কিনবো ওটা কিনবো করেই যাবে। তো আমার দেখে এত ভালো লেগেছে, মানে বাইরে থেকে যে জায়গা কোন জায়গাটা কেমন হয় বোঝা যায় না, কিন্তু এই দোকানে ঢুকে আমার মনটা ভরে গেছে। এত সুন্দর সুন্দর জিনিস, আমি আবার যাব। যাই হোক, তারপরে আমরা চলে গেলাম ধবলগিরি। তো ধবলগিরিতে অনেকটা চড়াই উঠতে হবে। আমার যেহেতু হাঁটুর প্রবলেম, তো আমরা ঠিক করলাম তো আমরা হাঁটবো না। তো শামুর বাবাও আমাকে বললো যে তুমি এক কাজ করো, অটো নিয়ে নিই, অটো করে যতটা হয় দেখে না। মানে ঠিক আছে চলো। তো একটা অটো করে নিয়েছিলাম, ওখান থেকে ওরা 250 টাকা দিয়ে আমাদের গাইডও করে দেবে, আর সঙ্গে সঙ্গে যে জায়গাগুলো যাব সেগুলো দেখিয়ে দেবে। এটা হচ্ছে অশোক স্তম্ভ, যেটা আমরা ইতিহাসে পড়ে এসেছি, সেই অশোক স্তম্ভ। তো মানে সাম্য প্রথমে বলছিল মা কেন যাব, তো আমি বললাম বাবু চল, এখানে অশোক স্তম্ভ মানে অশোকের সব শিলালিপি স্তম্ভ অশোক স্তম্ভ সব আছে, এগুলো দেখতে পাবি। তো বলে মানে ও চমকে গেছে, ও ভাবতে পারেনি যে এরকমভাবে দেখতে পাবে, কারণ ও ইতিহাসে মানে ওর একটা আগ্রহ আছে বরাবরই ছোটো থেকে। আমি ভেবেও ছিলাম সাম্য ইতিহাস নিয়ে পড়বে। যাই হোক, তো এখানে যে জায়গাটা, এটা হচ্ছে অশোক নাকি এখানে ধ্যান করেছিল। তারপরে ওরা ওই পাথরগুলোতে একটা বৌদ্ধ মূর্তি বসিয়ে দিয়েছে যে 3টে, যেটা নাকি ওই যেটা দিয়ে হেলমেট হয় সেটা। তো তারপরে আমাদের একটা শিবের মন্দিরে গেলাম। তো এটাতেও অনেকগুলো সিঁড়ি উঠতে হবে। ওখানে উঠে মানে পাহাড়ের উপরে এই শিব মন্দিরটা, শিব মন্দিরটা তো যেমন নর্মাল শিব মন্দির হয়, ঠাকুরকে ভক্তি করে প্রণাম টনাম করলাম। কিন্তু পাহাড় থেকে নিচের যে শহরটা, গ্রামটা, একটা নদী, জানি না ওটা কোন নদী, কারণ আমাদের যে অটো ড্রাইভার দাদা ছিল তিনি নিচেই দাঁড়িয়েছিলেন, যাকে জিজ্ঞেস করলে পাওয়া যেত। তো আমি মন্দিরে ঢুকে একটু প্রণাম করলাম, এবং নন্দীর পাশ দিয়ে ঈদ যাওয়ার সময় বলে না যে নন্দীর কাছে চাইলে সেটা পূরণ হয়। তো ওখানে কিছুক্ষণ প্রণাম টনাম করে আবার আমি একটু বসলাম। ওরা বলছে চলো সামনে ওই ইয়েটাতে চলে যায়, বৌদ্ধবিহারটাতে চলে যায়। আমি বলছি দাঁড়াও একটু বসি, এত সুন্দর জায়গা, বারবার তো আসবো না, কি ভালো জায়গা। তখন যথারীতি ওখানে বসছিলাম, দেখলাম, খুবই ভালো লাগছিল। তারপরে ওখান থেকে ওই মন্দির থেকে একটা শর্টকাট রাস্তা আছে, যেটা আমার মনে হয় যে ওই ধবলগিরি যে নাম আর কি, মনে হয় এই স্তূপটার জন্যই ধবলগিরি নাম, সাদা ধবধবে বৌদ্ধ স্তূপ। ওখানে সাইডে ড্রাম বাজছিল, যেমন বৌদ্ধ ইয়েতে বাজে ড্রাম, সেরকম ড্রাম বাজছিল। আমরা গেলাম, সাদা, এত সুন্দর লাগছিল দেখতে। আর সবথেকে বড় কথা, এখানকার পাথরগুলো কিন্তু এত রোদের মধ্যে গরম হচ্ছিল না, বেশ পায়ে দিয়ে মানে খালি পায়ে তো হাঁটতে হচ্ছিল, পায়ে কোনো অসুবিধাই হচ্ছিল না। তো আমরা 3জন খানিকক্ষণ বসলাম, এখানে বসেও কিন্তু খুব ভালো লাগছিল। এইরকমই আমরা দেখেছিলাম রাজগীর যখন গেছিলাম ওখানে। তো এই সেম জিনিস আমি তো মানে গুলিয়ে ফেলছিলাম কোনটার সঙ্গে কোনটা। তখন সাম্য বলছে না মা, এটা তো সে আমরা লাস্ট দেখেছিলাম রাজগীরে। আমি ভেবেছিলাম গতবার যখন উড়িষ্যা এসেছিলাম তখন তো আমরা আসিনি, তাহলে কোথায় দেখলাম। যাই হোক, এটাও বেশ সুন্দরভাবে আমাদের দেখা হয়ে গেল। তো দেখে একটুখানি আমরা সাইডে বসলাম, তারপরে বসে সামনে বাবা বলছে চলো। তোর আখের রস দেখে ওদেরকে অফার করলাম যে তোমরা খাবে, বললো না খাবো না। আর আখের রস খেতে আমি ভীষণ ভালোবাসি, 25 টাকা দিয়ে 1 গ্লাস আখের রস খেয়ে ফেললাম। আর এখানে দেখলাম মেশিনে মানে একটা জ্যাঁটার লাগিয়ে আখের রস করছে। তারপরে ওখান থেকে নেমে আমরা আবার অটো করে চলে এলাম, যেখানে অশোকের শিলালিপি আছে। তো
যে আমাদের দাদা ছিলেন উনি গাইড করছিলেন, উনি বললেন দেখুন 3ভাবে লেখা হয়েছে। তো দেখলাম হরফগুলো প্রথমে একটু বড় ছিল, তারপরে মাঝারি, তারপরে ছোট। তা ওইগুলো আমরা দেখলাম এবং বলছিল যে ওখানকার রাজ্যকালের যে বিবরণ সব এই শিলালিপি থেকেই পাওয়া যায়। হ্যাঁ, রাজা কীভাবে রাজ্য শাসন করতেন, কতটা প্রজাদের জন্য কাজ করতেন সেই সব। তো এটা হলো দারুণ একটা ব্যাপার যে একটা এত দিনকার পুরনো জিনিস আমরা দেখতে পাচ্ছি, আর জায়গাটাও ছিল বেশ সুন্দর। তো ওখানে বললো যে ওখানে দেখুন লেখা আছে যে কি কি কাজ সেই সময় হয়েছিল, পাঠোদ্ধার করা গেছে সেগুলো মানে ওখানে লেখা আছে। তো আমরা যথারীতি গিয়ে দেখলাম ওখানে ওড়িয়া, হিন্দি আর ইংলিশে লেখা আছে। আর তার পাশে আছে হচ্ছে বিশাল বটগাছ। জানি না এটা কত বছরকার বটগাছ, সেই তখনকার বটগাছ নাকি তার পরের বটগাছ, তার তো কোনো কোথাও কিচ্ছু লেখা নেই, আর জানি না। সেই জন্য বটগাছটা দেখে সাম্য বলো মা দেখো কী সুন্দর। তারপরে আমরা চলে এলাম আবার ওখান থেকে আবার গাড়ি ধরে লিঙ্গেশ্বর মন্দিরে। তো লিঙ্গেশ্বর মন্দিরে যাওয়ার সময় দেখছি এত সুন্দর হাতের কাজ, আর লিঙ্গেশ্বর মন্দিরের বাইরেটা এত সুন্দর সাজানো গোছানো, ফুল গাছ, কিন্তু অসম্ভব রোদ ছিল। আর উড়িষ্যার রোদটা খুব চিটচিটে রোদ, মানে গায়ে লাগার মতো। তো তাও আমি বললাম না চলো যেতে, ওরাও যেতে অবশ্য রাজি হয়েছিল, কিন্তু ওখানে পৌঁছে যা দেখলাম তাতে আর যাবার ইচ্ছা চলে গেল, কেননা অসম্ভব ভিড়। অসম্ভব ভিড়ের মধ্যে আর আমার ওই ভিড় ঠেলাঠেলি করে মন্দিরে ঢোকার ইচ্ছা থাকলো না। তো ওই তখন মনে হয় একটা কোনো মাঘী পূর্ণিমা ছিল, ওই জন্য এত ভিড়। তো সুবীর বললো কী করবে, ওরা দুজনাই দেখলাম যেতে নারাজ, তাই আমি আর একা গেলাম না। তো ওখান থেকে ড্রাইভার দাদাকে বললাম যে কোথায় খাবো, তো আমাদের একটা জায়গায় নিয়ে গিয়ে নামিয়ে দিল, সেখানে আমরা খেলাম। তারপরে আমরা চলে এলাম নন্দনকাননে। এই নন্দনকানন আসার জন্য আমি জেদ ধরেছিলাম যে চলো নন্দনকানন যাব। তো সাম্য বললো যে না যাবো না, আর খুব রোদে হাঁটতে হবে, আজকালকার ছেলেরা না ভীষণ পরিশ্রম বিমুখ, কী জানি আমারটাই না কিনা সবাই। তো আমি বললাম না চল আমরা, আমার যখন 9 বছর বয়স ছিল তখন আমি ফার্স্ট নন্দনকানন এসেছিলাম, আমার ভীষণ ভালো লেগেছিলো। তুইও তো এখন অতটা ছোটো না হলেও একটু হলেও তো এখন পরবর্তী জেনারেশনকে বলতে পারবি ছোটোবেলায় আমরা একবার নন্দনকানন ঘুরে এসেছি। তো আমরা ওখানে টিকিট কাটলাম। তারপরে এইখানে একজন গাইড নেওয়া হয়েছিল যে আমাদের 520 টাকা নিয়েছিল, যার মধ্যে ওই গাইড করবে, আর ওই যে গাড়ি ব্যাটারি চালিত গাড়ি সেগুলো দিয়েও যাওয়া যাবে। তো আমি বললাম ঠিক, ও নিয়েছে 520, কিন্তু যদি কেউ পরবর্তীকালে যেতে চাও তো টিকিট কাটবে ওখান থেকে, গাইড তোমরা ওখানে নিজেরাই পেয়ে যাবে, কারণ সব লেখা আছে কোথায় কী হচ্ছে না হচ্ছে, আর 1 বাই 1 মানে গাড়িটা তোমাকে বলে দেবে কোথায় কী যাচ্ছে। তো 80 টাকাতে যেহেতু হয়ে যেত আমাদের, 120 টাকাতে 240 টাকাতে আমাদের হয়ে যেত। তো কিন্তু যাই হোক যে 520 টাকা লেগেছে। তো আমার এই মূল আকর্ষণ ছিল সাদাবাগ দেখা। তো এত সুন্দর সাদাবাগটাকে আমরা দেখেছি। তো বললো ও এখন জলে নেমে গেল, মানে আমরা তার মিনিট 2-3 পর গেলেও আমরা সাদাবাগটাকে আর দেখতে পেতাম না। নন্দনকানন তো মূল আকর্ষণ সাদাবাগ। তো অনেক ধরনের বাঘ ছিল, রয়্যাল বেঙ্গল টাইগার ছিল, জানি না আরও কী কী সব নাম বলছিল। তো কি সাইজ বাপরে, এখান থেকে ওখান পর্যন্ত বোধহয় 300-400 কেজি ওজন হবে। বলছে প্রত্যেক দিন নাকি 12 কেজি করে মোষের মাংস ওদেরকে দিতে হয়। তো ওরা নাকি এই 12 কেজি করে মোষের মাংস খায়, আর সোমবার দিন ওদের ফাস্ট, মানে ওরা উপোস রেখে দেয়। তারপর আমরা তো খুব ভালো করে ঘুরেছি, ঘুরে তারপর বেরিয়ে চলে এসে নন্দনকানন থেকে সোজা একদম হোটেলে ফিরে গেলাম। আর হোটেলে যখন ফিরলাম তখন মোটামুটি প্রায় সন্ধেই লেগে গেছে। সারাদিনই আমাদের খুব ঘোরা হয়েছে, ঘুরে এত ভালো মনটা ফুরফুরে মেজাজ নিয়ে রুমে চলে এসেছি।